মনে করছেন না, কর্মক্ষেত্রে সেফ মনে করছেন না, পোশাক আশাক যাতায়াতের ক্ষেত্রে তারা কিছুটা আমি ভয়ভীতির মধ্যে থাকতে হচ্ছে। তার কারণ হলো এইবার যে আন্দোলনটা হয়েছে জুলাই বিপ্লব, যেটাকে আমরা বলি, বা সরকার পরিবর্তনের যে আন্দোলন, সেখানে সর্বস্তরের মহিলা পুরুষ সকলেই কিন্তু এখানে ছিলেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে। এটা একক খালি স্টুডেন্ট বা কিছু লিডারদের প্রচেষ্টায় হয় নাই। কিন্তু দেখা গেল যে যখন আন্দোলন হলো তখন ছাত্রদের সেটা ছিল বৈষম্য, কোটার বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন, সেটাকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হিসাবে জনগণ দেখেছে। আমি প্রথমে এটাকে সংসদে এইভাবে বলেছিলাম যে এটা কিন্তু ঠিক কোটার বিরুদ্ধে যেটা করছে সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ব্যাপকভাবে জনগণের মধ্যে যে বৈষম্য, বিভিন্নভাবে কোটাও যেমন একটা বৈষম্যের হাতিয়ার ছিল, সেরকম এর বিরুদ্ধেই ছিল জনগণের সংগ্রাম। এবং সেইটা যখন অহিংস আন্দোলনে সহিংসতা হলো, সরকারের তরফ থেকে সহিংসতা শুরু করা হলো, তখন কিন্তু সাধারণ মানুষ এটাকে অন্যায় হিসেবে ধরে তার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং সেখান থেকেই আন্দোলনটা জোর পেয়েছে। সাধারণ মানুষ তখন মনে করেছে যে আমরা সকলেই বিভিন্নভাবে নির্যাতিত, এই বাচ্চা ছেলেগুলি, মাসুম বাচ্চারা নির্যাতিত হচ্ছে কোনো কারণ ছাড়া, তাদের ন্যায্য দাবি মানলে মানবেন, না মানলে যেটা কথাবার্তা বলবেন, কিন্তু তাদের উপর হামলা করা, তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা, এটা সাধারণ মানুষ গ্রহণ করেনি। ফলে যখন প্রশ্ন আসছে যে এই সরকার আমাদের সবাইকেই বিভিন্নভাবে নির্যাতন করছে, আমরা বৈষম্যের শিকার, আমরা নির্যাতনের শিকার, আমরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার, সেই তখন সকল ছাত্রদের আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে এবং তখন ছাত্রদেরকে বাঁচাতে বা তাদেরকে সমর্থন দিতে তাদের পাশে ছাত্রদের ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, অভিভাবক থেকে শুরু করে তাদের স্কুলের টিচার, হেডমাস্টার, গভর্নিং বডি, তাদের অফিস আদালতের আশেপাশে প্রতিবেশী সবাই সেখানে ছিল, কুলি মজুর সবাই বলেছে না এদেরকে অন্যায় করা হচ্ছে, আমাদেরকে অন্যায় করা হচ্ছে, আমরা বিভিন্ন অন্যায় শিকার। তারা গিয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই শেষ পর্যন্ত একটা এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে সরকার টিকতে পারে। কিন্তু এখন সরকার পরিবর্তনের পরে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যে আমরা একটা সামনের দিকে একটা সরকার পাবো, যেটা এরকম সরকার হবে না, স্বৈরাচার বা কর্তৃত্ববাদী বা যেটাকে ফ্যাসিবাদ বলে, সেই ধরনের সরকার হবে না। এরপরে যে সরকার হবে সেটা সত্যিকার অর্থে আমাদেরকে বৈষম্য মুক্ত একটি সমাজ দেবে, যার জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যার জন্য মুক্তি সংগ্রাম হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামই হলো মুক্তির সংগ্রাম, আর স্বাধীনতা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য স্বাধীনতা সংগ্রাম। কাজে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার যুদ্ধের চেতনা বাস্তবায়নই ছিল মানুষের আকাঙ্ক্ষা। সেই কারণেই কথাটা এসেছিল যে আমরা এখন জনগণের একটি সরকার চাই, যারা জবাবদিহিত হবে জনগণের কাছে এবং যারা বৈষম্যহীন একটি সমাজ গড়ে তুলবে। এবং সেটার কারণে একটা নির্বাচন সামনে, এটা দেখেই বেশিরভাগ মানুষ চলে গেল, এখানে আন্দোলন ছিল। আর আমরা যারা একটু ভালো বুঝতাম তারা বলেছিলাম যে নির্বাচন হওয়ার পরেও এই সংবিধানের অধীনে আগে যে নির্বাচনগুলো হয়েছে অনেকখানি দেখা গেছে যে সরকারি দল এসে দেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে না দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একেবারে সেন্ট্রালাইজ বলে, যেটাকে কেন্দ্রীয়ভাবে ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছে সংবিধানকে ব্যবহার করে। কাজেই যদি এই সরকার সংবিধানে কিছু পরিবর্তন আনে সেটা মনে হয় ভালো হবে ভবিষ্যতে। তো আমি প্রস্তাব প্রথমে দিয়েছিলাম, আর প্রথম দিকে সংস্কারের কথাটা তেমনভাবে শোনা যায়নি, পরবর্তীকালে সংস্কার। তবে এটা আমি বলেছিলাম পূর্বের কতগুলো অভিজ্ঞতা থেকে, এর আগে যতগুলো আমাদের কেয়ারটেকার সরকার বলেন, ইন্টারিম গভর্নমেন্ট যেটি এসছে, তারা যে কতদিন ছিল তারা কিছু না কিছু ভালো কিছু দিয়ে গেছিল, মোটামুটি তাদের উপরে আমরা মানুষ সন্তুষ্ট ছিল। তারা কোনো দিকে পক্ষপাতিত্ব করেনি, নির্বাচন যাওয়ার চেষ্টা করেছে ভালোভাবে, দুষ্টের দমন শিষ্টের পালন সেভাবেই করেছে। তা আমরা মনে করি এনারাও নিরপেক্ষভাবে সেটাই করবেন, সেইভাবে আমি আশা করেছিলাম। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু ছাত্রকে হঠাৎ করে এককভাবে কৃতিত্ব দেওয়া শুরু করলেন। ওনাদের এই আন্দোলনে একমাত্র ওনাদের কারণে সফল হয়েছে, ওনারা তাকে নিয়োগকর্তা, তার অভিভাবক, এইভাবে বলে সব মন্ত্রিসভা সবাইকে এইভাবেই বলা হলো যে তাদের কথার বাইরে যাওয়া যাবে না। আমরা যেটা বুঝতে পারলাম, ফলে যেটা দাঁড়িয়ে গেল, যারা এই গ্রুপে ছিল তারা খুব সামান্যতম কিছু সংখ্যক মানুষ তারা মনে করলো যে সারা সংগ্রামটা আমরাই জয়ী হয়েছি এবং এর কৃতিত্ব আমাদের শুধু না, এর সুফল বা কুফল যাই হোক সব আমরাই করব।
মানে বাকি লোককে তারা পুরোপুরি বাদ দিয়ে তারা মুষ্টিমেয় কিছু লোক সব ক্ষমতাকে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তাদের সকলের আশীর্বাদে তারা ক্ষমতাকে ব্যাপকভাবে ব্যবহার করা শুরু করলো। আনঅফিসিয়ালি তারাই সরকার চালাচ্ছে, যেটা বলা হচ্ছে সরকারের ভিতরে আমরা সরকার, এই কথাটা কিছুদিন আগে একজন বলেছেন, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। করে তারা দেখাতে চান এবং তাদেরকে যে তারা একমাত্র এটার জন্য কৃতিত্ব নিতে পারে, এটা করতে গিয়ে তারা জাস্টিফাই করতে গিয়ে একটা কথা বললো, সেটা হলো যে এই সংগ্রামটা অহিংস সংগ্রাম ছিল না, আমরা এখানে মানুষ হত্যা করেছি, আমরা সহিংসতা করেছি এবং আমরা নাশকতা করেছি, তার ফলেই এটা না হলে সাধারণ লোকের কথাতেই সরকার পতন হতো না। এটা জাস্টিফাই করতে গিয়ে তারা নিজেরা যে সন্ত্রাস করেছে, যেটা আমরা জানতাম না, সাধারণ লোক জানতো না, তারা নিজেরা যে মানুষ হত্যা করেছে, তারা নিজেদের নাশকতা করেছে, এটা কিন্তু সাধারণ মানুষ জানতো না। এখন আমরাও জানতাম, সাধারণ মানুষের মধ্যে এটা ওনারা বলে দেন, সত্য হোক আর মিথ্যা হোক। এটাতে কিন্তু আবার বিগত সরকার যে একটা কথা বারংবার প্রচার করতো, যেটা একটা ষড়যন্ত্র, সরকার পতনের ষড়যন্ত্র, এবং একটা গ্রুপ অফ পিপল এটা করছে, এটাকে ওনারা এস্টাবলিশ করে ফেলেছে যে হ্যাঁ তাই করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ওনারা ক্ষমতা নেওয়ার পরে কয়েকটা দাবি করলেন, এটা প্রাসঙ্গিকতা আছে জন্য আমি এটা কথাটা বলছি। দাবিটা করলেন যে আমাদের ইসলামী রাষ্ট্র করতে হবে এরকম, এবং হিজবুত তাহরির নাম দিয়ে একেবারে প্রসেশন, পোস্টার বিভিন্ন করে, এবং কিছু কিছু মৌলবাদী সংগঠন সরাসরি এটা কৃতিত্ব নিল যে আমরাই এটা বলছিলাম। এবং যেহেতু তৎকালীন সরকার যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, তাদেরকে তারা দেশের প্রেমিক বলে, আর যারা সরকারের সঙ্গে কোনো না কোনো কারণে ভালো সম্পর্ক ছিল তাদেরকেই শত্রু বা দোসর অথবা ফ্যাসিবাদ বলেছে। ফলে এই যারা নিগৃহীতের মধ্যে যারা জঙ্গি সংগঠন ছিল, মৌলবাদী সংগঠন, তাদেরকে তারা সবাইকে তারা দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করেছে। এইটা করতে গিয়ে যে দাঁড়িয়ে গেছে এখন বাংলাদেশের যে বর্তমান সরকার, মোটামুটি বলা যায় মৌলবাদ এবং যেটাকে বলা হয় রাইটিস্ট আর কি, যেটাকে বলা হয় কনজারভেটিভ, রক্ষণশীলদের একটা দল এই দেশকে শাসন করছে। এবং ওনারা শাসন করতে গিয়ে ওনারা আরেকটা জিনিস যেটা করছেন, সেটা হলো ওনারাই সবকিছু করেছেন, কাজে ওনারা যা বলবে তাই করতে হবে, তাছাড়া ওনারা কোনো কিছু মানবেন না। এটা হলো সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ। দেশের আমি যাই কিছু করি, যাই কিছু আমার অর্জন থাক, যাই কিছু আমার অবদান থাক, দেশের মালিক কিন্তু সব জনগণ আমাকে যতটুকু দিবে ততটুকুই আমি চাইতে পারি, আমি দাবি করতে পারি অনেক কিছু, কিন্তু জনগণের মতামতের ভিত্তিতেই আমাকে চাই। কিন্তু ওনারা মনে হচ্ছে যে না, ওনারা করেছেন, কাজে জনগণ কোনো কথা নেই, আমাদের কথা মতোই করতে হবে, সেইভাবেই সব হবে। এই কথায় করতে গিয়ে দেশকে ভাগ করে একটা দেশের মধ্যে হানাহানি মারামারি পরিস্থিতির সৃষ্টি করেছে। আর তার প্রেক্ষাপটে মৌলবাদী চিন্তাধারার কারণে আমাদের দেশের নারী সমাজের উপরে একটা বড় ধরনের জবরদখল, তাদের কাজকর্ম চলাচল সবকিছুর মধ্যে একটা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়েছে। এটা কোনো রাজনৈতিক দল এককভাবে বলেছে বা করেছে তার জন্য বলছে না, আবহাওয়ার সৃষ্টি হয়ে গেছে যে এটা একটা কনজারভেটিভ রাইটিস্ট এবং এরা মৌলবাদী এবং জঙ্গিবাদী, যারা মহিলাদের সম্পর্কে তাদের এই অ্যাটিটিউড, এবং তারা বলতে চায় এটাই সম্মান দেখানো, এইভাবে থাকাই মহিলারা ভালো থাকে ইত্যাদি বলে তাদের নিজস্ব ধারণাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু যদিও জাতীয় পার্টি সবসময় ইসলামের পক্ষে কাজ করেছে, এবং জাতীয় পার্টির চেয়ে বেশি এবং আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদের চেয়ে বেশি মহিলাদের ইসলামের উপর অবদান আর কেউ অতটা দাবি করতে পারে না, যেটি রেকর্ড ঠিক মতো চিন্তা করা যায়, মূল্যায়ন করা যায় ওনার সবচেয়ে বেশি। কিন্তু উনি কোনো সময় এই মৌলবাদী চিন্তাধারার মহিলাদের উপরে আলাদা কিছু করা এরকম কোনো সময় ছিলেন না, আমরা কোনো সময় নাই। এবং এখন এই পর্যায়ে এসে যেহেতু সবাই এক লাইনে চলে গেছে, সবাই এখন ওই যে ডানপন্থী এবং কনজারভেটিভের দিকে চলে গেছে, একমাত্র আমরাই মাঠে আছি যারা মহিলাদের কথা চিন্তা করছে, আমরাই একমাত্র মাঠে আছি যারা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা একমাত্র মাঠে আছি যারা লিবারাল সাধারণ স্বাভাবিক যে জীবনযাত্রা মানুষের যেটা ছিল ওইটার উপরে আছে, এবং দেশের জনগণ এটা রিয়েলাইজ করতেছে। এবং আমাদের উপর সেই জন্য কিন্তু আমাদের সমর্থন বাড়ছে। এবং মহিলাদের মধ্যেও অনেকেই যারা সেরকম ধরনের লেখাপড়া জানা বা চিন্তাশীল বুদ্ধিজীবী মহিলা, এরা অনেকেই কিন্তু আমার কাছে যোগাযোগ করে, তারা এখন আশ্রয় খুঁজছে যে আমরা কোন দলের কাছে আশ্রয় নিই। এতদিন তারা আশ্রয় নিত আওয়ামী লীগের কাছে, যে কোনো কারণে হোক আওয়ামী লীগ এখন একটা কোণঠাসা অবস্থায়, তাদের কাছে মানুষের আশ্রয় পাচ্ছে না। তারা কিন্তু বিএনপি বা অন্য দলের উপরে অতটা আস্থা রাখতে পারছে না, জামাতের উপরে আস্থা রাখতে পারছে না, অন্যান্য ইসলামী দলগুলিতে সরাসরি একটা দল তো বলেই দিলে আমরা আফগানিস্তানের মতো দেশ চাই, কাজে সেখানে কিন্তু সাধারণভাবে মহিলাদের অবস্থান কম। কাজে যারা বুঝতে পারছেন তারা কিন্তু তাদের সঙ্গে থাকতে, মানে মহিলারা
মনে করছেন যে তাদের সঙ্গে থাকাটা সেফ না। আমাদের সেই হিসেবে আমাদের প্রতি তাদের আকর্ষণ থাকাটা স্বাভাবিক আছে আমি মনে করি। সেখানে আমরা কাজে লাগাতে পারছি না, যেহেতু আমরা সেভাবে সংগঠন গড়ে তুলতে পারিনি। আরেকটা কথা হলো, আমাদের রাজনীতিটা পরিষ্কার ছিল। একদিন আমরা যে রাজনীতি করছি, আমি বারংবার এই কথাটা বলি, বাংলাদেশের রাজনীতির জায়গায় দুটো ছিল। একটা হলো রাজনীতি নামে ব্যবসা করা, যেটা একদিন চালু ছিল আমাদের দেশে, ব্যাপকভাবে চালু হয়েছে ওই 2014 পর থেকে। আর আরেকটা হলো সত্যিকার অর্থে দেশের জন্য রাজনীতি করা। সেখানে ত্যাগের প্রশ্ন থাকে, আর এখানে হলো ব্যবসার প্রশ্ন থাকে, এখানে লাভের প্রশ্ন। তো আমরা সেই লাভের রাজনীতি করে গেছি দীর্ঘদিন থেকে। জাতীয় পার্টির কোনো চরিত্র ছিল না। আমরা কারো না কারো দ্বারা ব্যবহৃত হয়েছি, কিছু মানুষ সুযোগ সুবিধা পেয়েছে, এবং সেই কালেকশন করে কিছু মানুষকে আমরা সন্তুষ্ট রেখে কিছু একটা গ্রুপ তৈরি করেছি, যেটা হলো সুবিধাবাদী গ্রুপ, সুবিধাভোগী গ্রুপ। সেই সুবিধাভোগী গ্রুপরা কোনো সময় দেশের জন্য অবদানের কথা চিন্তা করেন, নিজের ভাগ বাটোয়ারার চিন্তা করেছে। সেই কারণে এখন প্রশ্ন আসছে যে আমাদেরকে ওই রাজনীতি আমি বাদ দিতে চাচ্ছি। কাজে রাস্তায় যাওয়ার রাজনীতি করতে হবে, যেহেতু জনগণের পক্ষের রাজনীতি কোনো সময় স্মুথ হয় না, কোনো সময় সেটা মসৃণ পথ হয় না। এখানে সবসময় ঝামেলা থাকে, আন্দোলন মানে কষ্ট থাকে, কারণ কায়েমি স্বার্থবাদী যারা, বিশেষ করে সরকার অনেক সময় এর বিপক্ষে অবস্থান নেয়। সরকারে বেশিরভাগ, যেমন বর্তমান সরকার, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে প্রোটেকশন দিচ্ছে। আমরা বুঝতেই পারছি দেশে কোনো রকম ফেসিবাদের কোনো অবসান হয়নি, ফেসিবাদ বাড়ছেই। দুর্নীতির অবসান হয়নি, দুর্নীতি বাড়ছেই। আইন শৃঙ্খলা তারা কন্ট্রোল করতে পারছেন না। তাদের যেগুলো কাজ করার ছিল, ইকোনমি তারা ঠিক রাখতে পারছেন না, জিনিসপত্রের দাম লাগামি হয়ে গেছে, বেকার সমস্যা বাড়ছে, সাধারণভাবে দেশ চালাতে পারছেন না। তারপরে প্রশ্ন আসছে তারা নির্বাচন দিবেন, সেরকম তাদের কোনো কন্ট্রোলই নাই। নির্বাচনের আইন শৃঙ্খলার উপর কন্ট্রোল নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশনের উপর কন্ট্রোল নাই, তেমনকি জুডিশিয়ারির বিভিন্নভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারো কোনো স্বাভাবিকত্ব নেই সেখানে। আর একটা হলো, বর্তমান সরকার নিজস্ব একটি দল তৈরি করে সেখানে কিংস পার্টি করে তাদেরকে সব রকম প্রোটেকশন দিচ্ছেন। কাজে তাদের নিউট্রালিটি নেই, তাদের সক্ষমতা নেই, নিউট্রালিটি নেই। কাজে নির্বাচনও তারা সঠিকভাবে দিতে পারবেন না। আর একটা আসছে ইয়ের কথা, সংস্কার। ওরা বলে সংস্কার করবে, তার বিচার করবে, তারপরে নির্বাচন। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা বলেছিলাম একটা সংস্কার দিবেন, পরে দরকার হলে আবার সংস্কার হবে। সংস্কার প্রতিদিন চেঞ্জ হতে হবে। একটা দেশের কনস্টিটিউশন অনেকবার চেঞ্জ হতে পারে, প্রতিবারই চেঞ্জ হতে পারে, যখন যেটা দরকার সেভাবে হবে। কাজে এটা কোনোদিন শেষ হবে না। আর বিচার তো মার্ডার কেস বা এই সমস্ত যেগুলো ক্রিমিনাল মামলা, এর বিচারের কোনো সময়সীমা নেই। এটা আজকে আমি কোনো কারণে করলাম না, বন্ধ রাখলাম, 1 বছর পরে, 10 বছর পরে, 50 বছর পরে হলো বিচারের আওতায় আসতে হবে। বিচারের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না যদি সরকার চায়। কাজে বিচারের জন্য কোনো টাইম লিমিট দেওয়ার কথা নেই। আর নির্বাচনটা খুব দরকার ছিল এই জন্যই, এই বর্তমান অবস্থাকে উত্তরণের জন্য নির্বাচন দিয়ে একটা জনগণের ভোটে নির্বাচিত একটা জনগণের সরকার হলেই শুধু সত্যিকার অর্থে দেশটাকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে পারে। এখন দেশ প্রতিদিন খারাপের থেকে খারাপ যাচ্ছে। একটু আমি কথা বললাম, আবার বলছি, সেটা হলো দেশের কোনো মানুষ কিন্তু এখন হাসে না, কোনো মানুষ গান করে না, কোনো মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করে না। সবাই উৎকণ্ঠা, উদ্গ্রীব হয়ে থাকে, সবাই ভয় ভীতিতে জীবন পাস করছে। এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আমরা কোনো সময় দেখি নাই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভীত, সন্ত্রস্ত, কে কাকে কোথায় বিপদে পড়বে, কোথায় গিয়ে কি সমস্যা হবে কেউ জানে না। আমি চাকরিতে আছি, কালকে থাকবো কিনা, কালকে জেলে থাকবো না এখানে থাকবো, আমি রাস্তায় যাচ্ছি, আমাকে স্বাভাবিকভাবে পৌঁছাতে পারবো কিনা, আমার গাড়ি ঘোড়া চলতেছে, এখন আমাকে একটু পরে গাড়িটাকে ভেঙে কেউ আগুন লাগিয়ে দিবে কিনা কেউ জানে না, আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে কিনা কেউ জানে না। সব লোক দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে। সেই কারণে আমাদের এখন যে রাজনীতি, সেটার জন্য আমি বলছি সংগঠনে ওই আগেকার চিন্তাধারা বাদ দেন, ঘুরে ফিরে সবাই মিলে আসবো, তারপরে গিয়ে একটা রিজার্ভ সিটের জন্য করব, ওইটা হবে না। মাঠে থাকতে হবে, এবং মাঠে থাকে যারা থাকবে তারাই নেতা হবে, এবং যেতে পারবে না তাকে বাদ দিয়ে পরের দিনই আবার নতুন নেতা করা হবে। এই ছাড়া আমরা দল চালাতে পারবো না। নতুন দল, এটা নতুনভাবে গড়ে উঠতে হবে। এই দল যারা দল শেষ হয়ে গেছে, এমনি দলে আমাদের 1% ভোট নেই, কিন্তু ভোট আমাদের যে রাজনীতি আমরা নিচ্ছি তাতে এখনো 48% ভোট, যেটা তারা বলছে 48.5% ভোট বলছে, আমরা কাকে ভোট দেবো জানি না। সেই ভোটের বেশিরভাগ অংশ কিন্তু আমরা পাবো। মানে তারা বলছে না কেন? তারা বলছে না যেহেতু বিএনপি বা জামাত, তাদেরকে তো বলার কথা যে হ্যাঁ আমি তোমাকে বলবো, কারণ তারা এখন ভালো পজিশনে আছে, কিন্তু মানুষ বলছে না। তারা বলছে না কারণ তারা বলতে ভয় পাচ্ছে। তার অর্থ হলো হয় তারা আমেরিকা দেবে, নাহলে আমাদের দেবে। যারা ভয় পাচ্ছে তারাই বলছে না, আর যারা বলছে তারা ভয় পাচ্ছে না। কাজে সেই হিসেবে 48%-এর বেশি ভোট আমাদের এখনো আছে, যেটা আমরা যদি ঠিক মতো মাঠে থাকতে পারি তাহলে পাবো। এবং আমি সেই জন্যই সেই ধরনের সংগঠন করবো। আগেকার সংগঠন ভুলে যান, সাজগোজ করে এসে ঘুরে ফিরে করে এদিক ওদিক করে, তারপরে রিজার্ভ সিট নো, ফাইট করতে হবে এবং মাঠে থাকতে হবে,
জেল কাটতে হবে, দরকার হলে অ্যারেস্ট হতে হবে, লাঠির সামনে যাই দাঁড়াতে হবে, প্রশাসনে দাঁড়াতে হবে। তারপরে যদি দাঁড়িয়ে যদি টিকতে পারেন তখন আমরা দেখব। এবং আমি চাই যারা মাঠে থেকে নির্বাচন করবে তাদের মধ্যে থেকে রিজার্ভ সিটে দেওয়া হবে। নির্বাচন করবে যারা ভালো করবে, মাঠে থেকে নির্বাচন করবে, নির্বাচনে ভালো রেজাল্ট করবে, যেগুলো 1, 2, 3, 4, 5, ওই 5টাকে আমরা নমিনেশন দেবো, আমরা রিজার্ভ সিটে দেবো। খালি ঘোরাফেরা করে হবে না, ওইটা বাদ দেন, লোক ভাড়া করে নিয়ে হবে না। যারা বুঝবে, কাজ করতে চাইবে এবং ফাইট করতে চাইবে, যারা রাজনীতি বুঝবে, আমাদের রাজনীতি সেরকম রাজনীতি দরকার। আমি চাই তরুণ, শিক্ষিত, সেই ধরনের মানুষ। 10টা লোক হলেই যথেষ্ট। 10টা লোক আরো 10টা লোককে ডাকবে, আসবে, মানুষ আসবে, রাস্তায় দাঁড়ালে লোক আসবে, রাজনীতি থাকলেই লোক আসবে। ভাড়া করে লোক দিয়ে দেখিয়ে ওই রাজনীতি হবে না, ওই রাজনীতি আমি গ্রহণ করবো না। কারণ আমাদের এখন লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন, আমাদের দেখে 12-14 কেস হয়ে গেছে, আমাদের সব রকম কেস হয়েছে। আমরা হেরে গেলে আমাদেরকে ফাঁসি দিবে, আমাদেরকে শেষ করে ফেলতে পারে। কাজে আমাদেরকে দাঁড়াতে হবে, জিততে হবে। কাজে ওই রাজনীতি হবে না। আর নেতৃত্ব ওইভাবে হবে, নেতৃত্ব চেঞ্জ হবে। যেদিন দেখি যে মাঠে গন্ডগোল নাই, বাদ, অন্য লোককে দেওয়া হবে। কোনো নিয়ম কানুন চলবে না, যে মাঠে থাকবে সেই সেনাপতি, সেই আর লোক ভিড় করার দরকার নেই। লোক 10টা লোক কোয়ালিটি লোক হলে যথেষ্ট। আমার হাজার হাজার লোক খালি ভাড়া করে আনলাম, পরের দিন থেকে নাই, কেন আসছি জানি না, প্যাকেট দিছে টাকা পয়সা দিছে, ওইটা করো। ওই রাজনীতি আমি করবো না, ওই রাজনীতি আমার দরকার নেই। আমার 5টা লোক থাকবে, রাস্তায় থাকবে, মার খেলে মার খাবে, মারা গেলে মারা যাবে, ওইটা আমার 5 লক্ষ লোকের ভোট আনবে, ওই ধরনের রাজনীতি করবো। কাজে ওই জন্য আপনাদের বলছি, ওই রাস্তা থেকে ওখান থেকে লোককে ভাড়া করে নিয়ে আসবেন না, ওই রাজনীতি দরকার নেই। সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় 5টা লোক নিয়ে আসেন, শিক্ষিত হতে হবে, বুঝতে হবে রাজনীতি। আর রাজনীতি মাঠে দাঁড়াতে হবে, সাহস থাকতে হবে, জেলে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি আর তাহলে বক্তব্য বাড়াচ্ছি না, আজান দিয়ে গেল, আপনারা আসছেন, আমি ডিসকারেজ করছি না। আমি শুধু এটাই বলতে চাই যে নতুন রাজনীতি শুরু করতে চাই, জাতীয় পার্টি যে টিকে, এটাতে টিকবে। জাতীয় পার্টি নর্মাল রাজনীতি করলে আমরা 1টা-2টা বেশি সিট পেতাম না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, ঠেলে দিয়েছে একটা জায়গায়, ওই ঠেলে দেওয়াতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আমাদের ভোট বাড়বে, এবং যদি আওয়ামী লীগকে যত বিপদ করবে, আওয়ামী লীগের লোকেরা আমাদের সাথে থাকবে। দেশের বেশিরভাগ জনগণ বর্তমান সরকারকে পছন্দ করছে না। পরিবর্তনের সময় এসে গেছে, সেই পরিবর্তন আমাদের দ্বারাই হবে ইনশাল্লাহ। এই সরকারের নির্বাচন করতে পারবে না, যে কোনো একটা পরের সরকার আসতে হবে। এই সরকারকে যারা রাখতে চাচ্ছে, তারা নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য, নিজেদের ফায়দা নেওয়ার জন্য, কারণ তারা সরকারের সব ফায়দা নিচ্ছে। এটা বেশি, তাদের অর্ধেকের বেশি লোক বঞ্চিত হচ্ছে এবং দেশ গোল্লায় যাচ্ছে, সেটা আমরা হতে দেব। কাজে সরকার থাকবে না, অন্য সরকার আসবে, নির্বাচন সঠিক হতে হবে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। দেরি হলেও সঠিক নির্বাচন আমরা চাই, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। নির্বাচন ছাড়া দেশের কোনো সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো পথ নাই। এই সরকার নির্বাচন দিতে পারবে না, এই সরকার নির্বাচন করতে পারবে না, তার সেই যোগ্যতাও নাই, সেই মন মানসিকতা নেই। এটাই হলো আমার কথা। কাজে এইভাবে চিন্তা করে সামনের দিকে রাজনীতি করবেন, যে করতে চান। আমি কিন্তু কাউকে মুখ দেখে, চেহারা দেখে, কাপড় চোপড় দেখে কোনো পদ দেওয়া হবে না। কাজ করতে হবে, ফাইট করতে হবে, দেখতে হবে। ধন্যবাদ সবাই।